ভাইজান, আমার টাকা কয়টা কবে দিবেন? দোকানে মাল তোলন লাগবো। বিকালে গঞ্জে গেলে মহাজনের থাইকা বিলটা নিয়া আপনি টাকা কয়টা দিয়ে দিমু। আমরা যখন ছোট আছিলাম তখন দেখতাম মুদি দোকানে বছর শেষে হাল খাতা হইত। বছরব্যাপী যেই কয় টাকা বাকি আছিল সব টাকা পরিশোধ করার পর মিষ্টি খাওয়ানো হইত। ভাবজান দেখতাম ছোট একটা পলিথিনে কইরা সে মিষ্টি নিয়ে আইত। দিন দিন পুরনো সেই ঐতিহ্যগুলা উঠা যাইতেছে। মাস্টার মশাই, শীত চইলে আইছে তো কয়দিন ধরে দেখতাছি ভোরবেলায় শীতটা একটু বেশি পড়তাছে। শীতের পোশাক আমরা পরতে পারি নাই রে। পাতলা জামাগুলা একটার উপর আরেকটা পরতাম। ছেঁড়া কাঁথা গায়ে দিয়া কত শীত যে পার করলাম। কনকনে শীতের মধ্যেই বাপজান খুব ভোরে উঠা কামে চলে যাইত। বাবার হাড় ভাঙা খাটুনি দেখা মনে মনে কইতাম, কবে বড় হব, বাবার কাঁধের বোঝাটা একটু হালকা হইব। যাদের বাবা মা এখনো বাইচে আছে, যত্ন করেন, খেয়াল রাখেন, সাধ্যের মধ্যে যত্নের কমতি রাখেন না। যেদিন বাবা আর চিবিয়ে খেতে পারবেন না, সেদিন মাংস কেনার টাকা থাকা অর্থহীন। কি রে বাবা, তোরা এত চিন্তিত লাগতাছে কেন? মনটা ভালা না আম্মা। এই বছরও জমিতে ফলন ভালো হইল না। কি দিয়ে কি করবো বুঝতাছি না। তোর বাপজান কই? সেই সকালবেলা মানুষটা বাইর হইল, এখনো বাড়ি ফেরার খবর নাই। আব্বারে দেখাইলাম রমজান আলীর চায়ের দোকানে রাহেদ কাকার লগে গল্প করতেছে। বৌমা, রান্না কত দূর হইল? রিমির স্কুলের সময় হয়ে যাইতাছে। এই তো আম্মা, হইয়া গেছে, রান্না প্রায় শেষ। কিরে, বইয়া রইছিস কেন? যা যা, হাত মুখ ধুয়ে আয়, খাওন দিতাছি, খায়া তাড়াতাড়ি স্কুলে যাবি। দাদি, আজকে আমি স্কুলে যামুন না। রোজ রোজ স্কুলে যেতে মন চায় না। এটা কি হুনাইলি রিমি? আমাগো সময় স্কুলে যাওয়ানের লাগটা পাগল থাকতাম। এমনও দিন গেছে ভাত হইতে দেরি হওয়ায় না খাইয়ে স্কুলে চলে গেছি। কি যুগাইল রে বাবা! পোলাপান এখন স্কুলে যাওয়া আর বিষ খাওয়ার সমান মনে করে। কি করমু কও তো দাদি, গতকালের পড়া একটাও মুখাস্ত করতে পারি নাই। আইজ স্কুলে গেলে সিধা কান দইরা দাঁড়াই থন লাগবো। এতই যদি কানে দইরা দাঁড়াই থাকতে লজ্জা লাগে, তাইলে যেদিনের পড়া সেদিন শেষ করলেই তো হয়। আমরা হারিকেনের আলোতে পড়তাম। একদিকে মশার কামড়, আরেকদিকে হারিকেনের গরম। তাও পড়ালেহায় ফাঁকি দিতাম না। তোদের যুগে মাথার উপর ফ্যান, মশা তাড়ানোর কয়েল সবই আছে, শুধু নাই পড়ালেহার প্রতি মন। এটা সেই নদীরে কানাই, যার পেটে হাজারো মানুষের বসত ভিটা। আগুনে পড়লে তাও ভিটামাটিটুকু থাহে, কিন্তু নদী যারে ধরে চিহ্নটুকুও রাহে না। নদী আমাদের ঘর ভাঙে, আর মন ভাঙে বিধাতা। এই ভাঙনার জোড়া লাগে না রে ভাই। ভাইজান, মনে আছে আপনার? ঢাকা যাওনের লাইগা বাড়ি থেকে রওনা দিতাম সকাল 10টায়। লঞ্চঘাট যাইতে যাইতে বেলা ফুরাইয়া সন্ধ্যা হইয়া যাইত। আর হেই লঞ্চঘাট আমাগো উঠোনে আসিল এক সময়। এখন তো আমাগো বসত ভিটা নদীর মাঝখানে। এখন ভাবি, মাটির নিচে তো শিকড় থাহে, আমরা কি তবে শিকড়হীন হইয়া গেলাম? আহারে, কত মানুষ খাইয়া না খাইয়া, শরীরের রক্ত পানি কইরা, 2-1 পয়সা জমাইয়া কোনো রকম মাথা গোজার ঠাইটুকু ঘরাইছে। ভাবতেই কষ্ট লাগে, এই মানুষগুলা নার উইঠা দেড়ানোর মতন শক্তি নাই। তাগো শেষ সম্বলটুকু কাইরা নিলই নদী। বাপদাদার কবরগুলা পর্যন্ত নদীর গ্রাসে চইলা গেল রে কানাই। মৃত্যুর পরেও কি শান্তি জুটব না এই দুঃখী মানুষগুলার কপালে? ওই যে তেলবাহী জাহাজটা দেখা যাইতাছে, ঠিক ওইখানটায় আসিল আমাগো বাড়ি। ওই দিকটায় একবার তাকাইলে মনে হয় আমার শৈশবটা ওইখানেই ডুব দিছে, চাইলেও আর ফিরিয়া পামু না কোনো দিন। হয়, ওইখানেই আসিল মাঝির হাট। ছোটবেলা দাদার হাত ধুইরা মেলাবার ওয়াজ হোনার লেগে গেছিলাম মাঝির হাট। এখন তো চৈত্র মাসের শুকনা দিনের মতন চারদিক খালি হাহাকার। সেই মেলা, সেই লোকজন, সব যেন স্বপ্নের মতন মিলাইয়া গেল।
ইচ্ছে করলেও আর কখনো নিজের জন্মভূমি সুইয়া দেখতে পারবো না। ভাইবতেই চোখের কোণে জল চইলা আসে। মনে হয় মাটির কাছে পিরা যাই, এই নদীর কিনারেই শেষ নিঃশ্বাসটুকু ফেলি। ওচ ভাঙ্গা ল্যাজ করে আর ল্যাজ ভাঙ্গা ওচ, সবই আল্লাহর ইচ্ছা। দাদার আমলে অডেল সম্পত্তি আসিল, বাবার আমলে শূন্য, আমরা এখন গরিবী জীবনযাপন করতেছি। আমাগো পোলামায়ার আমলে আবার সব কিছু হইব ইনশাল্লাহ। তবুও মনে হয় পোলামাইয়ারা কি এই মাটির মায়া বুঝব, নাকি তাগো কাছেও এই ভিটা শুধু অতীতের একটা গল্প ইয়া থাকব। মা, আমাকেও কেন অন্যদের মতো ভালো জামা নাই? কেন আমরা প্রতিদিন ভালো কিছু খাইতে পাই না? এই অভাব জিনিসটা কি মা? অভাব হইল যখন আমাগো অনেক কিছু দরকার, কিন্তু সেগুলোর দাম দেওয়ার মতো টাকা আমাগো হাতে নেই। অভাব হইল যখন তোর মন খারাপ হয় একটা নতুন জামার জন্য, কিন্তু আমি তোকে সেটা কিনে দিতে পারি না। তুমি সারাদিন এত খাটো, বাবাও তো দিন মজুরি করে, তাহলে টাকা কোথায় যায়? টাকা আসে আবার চলেও যায় রে মা। তোর বাবার ওষুধ, তোর মাস্টারের মাইনে, আর এ ঘরটা যে কোনো মতে মাথার উপর দাঁড়িয়ে আছে, তার পেছনেই তো সব খরচ হয়ে যায়। এ হলো নিয়তি মা। গরিবের কপালে সুখ সহজে আসে না। আচ্ছা মা, আমরা কি কোনোদিনও এই অভাব থেকে মুক্তি পাব না? তুমি আর কত কষ্ট করবে? মন খারাপ করিস না আমার লক্ষ্মী মেয়ে। তোকে একটা কথা কই, এই যে এত অভাব, এত কষ্ট, এর একটা ভালো দিকও আছে। এই অভাবই তোকে কঠিন হতে শেখাবে। কষ্ট পেলে মানুষ স্বপ্ন দেখতে শেখে। তুই মন দিয়ে পড়ালেখা কর, এই দেখিস আমাদের দিন পাল্টাবে। আমি খুব পড়ব মা, তুমি ভেবো না, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। মাস্টারমশাই, স্কুল মাঠে আমরা তিনজন ছাড়া আর কাউরে দেখতাছি না। একটা সময় এই মাঠে মানুষে ভরপুর থাকতো সারাক্ষণ। আর স্কুল, আমরা এখনো সেই দিনগুলো মিস করি। স্কুল ছুটি হইলে পাড়ার সকল পোলাপান ক্রিকেট ফুটবল নিয়ে মাঠে পড়ে থাকতাম। বিকেল পেরিয়ে সন্ধ্যা, বাড়ি ফেরার নাম নেই। আমার আম্মা লাঠি হাতে নিয়ে আসতেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো বাড়ি ফিরিনি, তাই খেলা যেত লণ্ডভণ্ড হয়ে। মায়ের সেই শাসন, এই সময়টা এসে ভীষণ মিস করছি। এখন পলাপান স্কুলে আসাটাই বোঝা মনে করে। সারাক্ষণ শুধু মাথার মধ্যে ঘুরপাক খায়, কখন স্কুল ছুটি হইব আর কখন মোবাইলখানি হাতে লন যাইব। রাইত নাই, দিন নাই, সারাক্ষণ মোবাইলের মধ্যে কল্লাখান ঢুকাইয়া রাহে। এই বুঝি মোবাইলের মধ্যে ঢুইকা পড়ব। এই সমাজ খাইল মোবাইল। দিন দিন ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে। শিশুরা ভুলে যাচ্ছে বড়দের সম্মান করা। মা বাবার সামনে ছেলে মেয়ে দেখছে আজে বাজে ভিডিও। যাই দিন ভালো, হাইয়ে দিন খারাপ। দিন দিন সমাজ নষ্ট হইয়া যাইতাছে কিছু অসভ্য মানুষের কারণে। বাবা মার সবচেয়ে বড় ভুল হচ্ছে সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া। ছোট একটি যন্ত্রের আলোয় আজ শৈশবের হাসি ম্লান, খেলাধুলার মাঠ শূন্য। এই ডিজিটাল আসক্তি কেড়ে নিচ্ছে মনোযোগ, কেড়ে নিচ্ছে স্বাভাবিক বিকাশ, যা কিনা এক নীরব বিষের মতো ভবিষ্যতের ভিত্তি নষ্ট করে দিচ্ছে। আজ ক টাকা মজুরি পেলে গো? কালকের ধান ভাঙাটার দামও তো মেটানো হয়নি। আর বলিস না,
আজ মিস্ত্রি কাজটা দিল না, বলল বালির ট্রাক নাকি আসেনি। সারাদিন বসে থেকে শেষ বেলায় শুধু একটা ইট টানার কাজ পেলাম, মোটে 150 টাকা দিয়েছে। 150 টাকা? এত কম? বাচ্চাটার জ্বর এসেছে, ওষুধ লাগবে, চালও তো প্রায় শেষ। কি করব বলো, কপাল। এই হাত দুটোতে জোর আছে, কিন্তু কাজের অভাব। শহরে গেলে হয়তো কাজ মিলতো, কিন্তু সেখানে তো ঘর ভাড়ার পেটের ভাত জোগাড় করা আরও কঠিন। এই গায়ে তবু নিজেদের একটু মাটি আছে। তোমার এত কষ্ট হয় দেখে আমার খুব খারাপ লাগে। কাল যে তোমার পিঠে ব্যথা হলো, সেটা কি কমেছে? ডাক্তার বলেছিল গরম স্যাগ দিতে। শ্যাক দেওয়ার সময় কোথায়? সকালে উঠতে হবে সেই কাকডাকা ভোরে। কাল যাব ওই নতুন ইট ভাটাটার দিকে, শুনেছি ওখানে এখন খুব কাজ হচ্ছে। যদি 8-10 ঘন্টা খাটতে পারি তাহলে হয়তো ভালো একটা মজুরি মিলবে। মাঝে মাঝে অতীতের কথা মনে পড়লে দম বন্ধ হয়ে আসে। আমাগো সময়টা আসিল অন্যরকম। আমরা ঠিকমতো খাবার পাইতাম না, শীতে দামি পোশাক তো দূরের কথা, পাতলা কম্বলই জুটে নাই। তোর ছোটবেলার কিছু স্মৃতি আমাকে খুব ভাবায়। তুই একবার বলেছিলি না সেই স্কুলে ড্রেস বানানোর গল্পটা? হ্যাঁ, সেই স্মৃতি আজও ভুলতে পারি না। স্কুলে ড্রেস বানাইতে গেছিলাম আম্মার লোকে। পুরা বাজার ঘুইরা সবচাইতে কম দামের যে কাপড়টা পাওয়া গেছিল সেইটা দিয়েই আমার শার্ট বানানো হইল। কিন্তু কয়েকদিন পর দেখি কাপড় পাতলা হয়ে ফাঁকা ফাঁকা দাগ পড়ে যাচ্ছে। এমন ভঙ্গুর অবস্থা হয়েছিল যে সামান্য টান লাগলেই ছিঁড়া যাইত। অভাবের মধ্যেই আমাগো বড় হওয়া। দুপুরে ভাতের মার খেয়ে থাকতাম, রাতে জুটত ভাত, আর সকালে পান্তা ভাত, তাও এক বাটি জল দিয়ে কুচলে খাওয়া। আমরা তখন ড্রেসের রং কেমন হবে বা জুতোটা লেটেস্ট মডেলের কিনা এসব নিয়ে চিন্তা করতাম। তোদের কষ্টটা ছিল অস্তিত্ব রক্ষার সংগ্রাম, আর আমাদের চিন্তা ছিল চাহিদার বিলাসিতা। ঠিক কইছিস। কিন্তু জানিস, সেই কঠিন সময়েও ভালোবাসার কমতি আসিল না। আমরা ছিলাম 5 বোন 3 ভাই। অভাব কাকে বলে আমি খুব ভালো করে উপলব্ধি করেছি। বড় বাবার সাথে বাজারে যাইতাম লাউ বিক্রি করতে। তখন মাঝারি সাইজের একটা লাউয়ের দাম ছিল মাত্র 10 টাকা। বিক্রি শেষ কইরা যেই কয়টা টাকা পাইতাম, তেল নুন কিনা নিয়ে আইতাম। কত কষ্ট কইরা যে পড়ালেখার কাগজ কলমের ব্যবস্থা করণ লাগতো, সেইটা খালি আমার আম্মা আর আল্লাহ জানে। আমার আম্মা খালি একটা কথাই কইত, অনেক বড় হউন লাগবো বাজান। শিক্ষা ছাড়া যে বাঁচার উপায় নেই, সেটা তখন থেকেই মনে গেঁথে গিয়েছিল। তোদের মতো মানুষেরাই প্রমাণ করে কষ্ট আর সংগ্রামই মানুষের ভেতরে সেরাটা বের করে আনে। আমরা যে জীবন পার করেছি, এখনকার ছেলেমেয়েরা তার সামান্যতম কষ্টও পায় না, তবু মন খারাপ হয় না, কারণ সেই কষ্টের দিনগুলোই আমাদের ভালোবাসার বন্ধনকে আরও মজবুত করেছিল। সেই দিনগুলো খুব মনে পড়ে আজ। কি খবর রহমত? তোমার খোঁজ খবর নেই কেন? শুনলাম শহরে নাকি 1 মাসের মাথায় কাজ ছেড়ে দিয়ে ফিরে এলে। আর বলবেন না মাস্টার মশাই, কাজ। আমার মতো একটা মাস্টার্স পাস ছেলের কাজ হলো গায়ের জোরে রিক্সা চালানো। দিনের শেষে শরীর চলে না, মন তো কবেই ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার তো ভালো রেজাল্ট ছিল, চেষ্টা তো কম করলা না, তবুও কিছু হচ্ছে না কেন? আমি তো ভেবেছিলাম তুমি একটা ভালো সরকারি চাকরি পাবে। ভালো রেজাল্ট দিয়ে এখন কি হবে স্যার? জানেন, আমি একটা মিল ফ্যাক্টরিতে সামান্য কেরানির চাকরির জন্য গিয়েছিলাম। ইন্টারভিউতে সব প্রশ্নের উত্তর ঠিক দিয়েও আমার চাকরিটা হলো না। কারণ কি জানেন? পরিচিতি ছিল না। ফ্যাক্টরির ম্যানেজার সরাসরি বলল, ওপর মহলে লোক না ধরলে এ লাইনে কাজ হয় না বাবা।
এই হলো আমাদের সমাজ। সব জায়গাতেই শুধু রাজনীতি। চাকরির বাজারে এখন মেধা নয়, ক্ষমতা আর পরিচিতিই আসল পুঁজি। একদম ঠিক বলেছেন। আপনি একটু দেখুন তো, আমাদের গ্রামে কত ছেলে ডিগ্রি নিয়ে বসে আছে। কেউ ঠেলা চালাচ্ছে, কেউ দিনমজুরি করছে। শিক্ষিত যুবকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আর অন্যদিকে আমি চোখে দেখেছি বড় বড় সরকারি দপ্তরে ভালো চেয়ারগুলো দখল করে বসে আছে সব অযোগ্য লোকজন। আমি সব দেখছি বাবা, তোমার কষ্টটা আমি বুঝি। তুমি যে এই আক্ষেপ করছো, এটাই আজকের দিনে চরম সত্য। এমন জামানায় আমরা বসবাস করি যেখানে শিক্ষার কোনো দামই নেই। বইয়ের পাতা আজ শুধু বোঝা। তাহলে এই দারিদ্র্য দূর হবে কিভাবে? আমরা তো পড়াশোনা করেছি এই ভেবে যে জ্ঞানই আমাদের আলো দেখাবে, কিন্তু আজ মনে হচ্ছে আলো খুঁজতে গিয়ে যেন আরও গভীরে অন্ধকারে ডুবে যাচ্ছি। বাবার হাড়ভাঙা খাটুনি আর মায়ের না খেয়ে 2 টাকা জমিয়ে আমাদের লেখাপড়া করিয়ে অভাব মোচনের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। রাহমাত, মনটা শক্ত কর বাবা। এই দুনিয়াতে কেউ চিরকাল থাকে না রে। আমাগো সবাই রে একদিন চইলা যাইতে হইব। আমার বাপজান খুব কষ্ট পায়া মারা গেছে কাকা। বাপজানের খুব ইচ্ছা ছিল আমি মেলা বড় অফিসার হমু, সরকারি চাকরি করুম। আমি বাপজানের ইচ্ছা পূরণ করতে পারলাম না কাকা। মানুষের সব ইচ্ছা পূরণ হয় না রে বাপ, কিছু ইচ্ছা অপূর্ণই থাইকা যায়। এই দুনিয়ার মানুষগুলা বড়ই পাষাণ কাকা, সবাই নিজের স্বার্থ খোঁজে। আমার মতো হাজারো যুবকের পেটে লাথি মাইরা তাগো ভুরি বাড়ায়। তোর আব্বারে কাল সন্ধ্যায় তো ভালাই দেখলাম। কি হয়েছিল ভাইজানের? আপনি তো জানেন কাকা, আমরা কত কষ্টের সংসারে বড় হয়েছি। আমার বাপজান একা রাত দিন পানি কইরা আমাগো মুখে খাবার তুলে দিছে। কত কষ্ট কইরা যে আমাগো মানুষ করছে আমার বাপজান আর আল্লাহ জানে। আমি শহরে রিক্সা চালাই, এই কথা শোনার পর থেকে বাপজান ছটপট করতেছিল। রাইতে ঘুমানোর আগে আমরা খেলে একটা কথাই কইছে, তোর মারে দেইখা রাহিস বাপ। ফজরের নামাজ পড়তে ডাক দিয়ে দেহি বাপজান আর নাই কাকা। এই পরিবারের দায়িত্ব এখন তোর কাঁধে। মনটা শক্ত কর বাবা। আমাগো গরিবের ইহকাল লাগবো না বাপ, আমরা পরকাল চাই।